আসসালামু আলাইকুম। বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ৭২-এ শুরু হলো বাংলাদেশের নবযাত্রা। সবার প্রাপ্য মেটানোর ক্ষমতা দারিদ্র্যপীড়িত এই দেশটির ছিল না। ক্ষমতার রাজনীতি লাগামহীন প্রতিযোগিতায় নির্বাসিত হলো গণতন্ত্র। দেশ ধেয়ে গেল অনিশ্চয়তার দিকে। ১৯৭৫ সালে ঘটল রক্তাক্ত এক পালাবদল। ওই সময়ের ইতিহাস নিয়ে লেখা বই বেলা অবেলা, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল, লেখক মহিউদ্দিন আহমেদ। আমরা এই বইটি পড়া শুরু করেছিলাম এই চ্যানেলে। বইটি বড় বিধায় আমরা কয়েকটি পর্ব আকারে এটা পড়া শুরু করেছিলাম। ইতিমধ্যেই এই বইয়ের 10টি পর্ব এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। আজকে আমরা শুরু করব 11 নম্বর পর্ব। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত নতুন নতুন অডিও বুক পেতে। এবং যারা এই অডিও বুক সিরিজের আগের পর্বগুলো শুনেননি, আপনারা উপরের আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে শুনে আসতে পারেন প্লে লিস্টের সবগুলো অডিও, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে আসতে পারেন। আজ পড়া শুরু করছি আমরা এই অডিও বুক সিরিজের 11 নম্বর পর্ব। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, উপাচার্য আব্দুল মতিন চৌধুরী 15 আগস্ট সকালে তার বাড়ি ছেড়ে ওনার মুরগির ঘর দেখাশোনা যিনি করতেন ওই সার্ভেন্টের বাসায় ছিলেন। তার 2-1 দিন বাদে তিনি এক ফাঁক পেয়ে পালিয়ে যান অন্য জায়গায়। রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক নীলিমা ইব্রাহিম হলের ভেতর 5 তলার কর্নারের লাস্ট রুমে তার হাজব্যান্ড ছেলেমেয়ে নিয়েছিলেন। যারা বাকশালের জন্য মুভ করেছিলেন তাদের একজনও সামনে আসেননি। ওপেনলি কেউ উল্লাস প্রকাশ করেনি। তবে অনেকেই বলেছেন এটা অনিবার্য ছিল, যা হওয়ার তাই হয়েছে। যারা একটু বুদ্ধিমান তারা বলেছেন এটা একটা ট্র্যাজেডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ছিলেন মেহরুন্নেসা চৌধুরী। 15 আগস্ট তার দিন কেটেছিল উৎকণ্ঠা আর অনিশ্চয়তায়। লেখককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 14 আগস্ট হলের ছাত্রীরা উৎসুক ছিলেন। পরদিন বঙ্গবন্ধু হলের সামনে দিয়ে হেঁটে টিএসসিতে যাবেন। ছাত্রীরা রাতে বরণডালা সাজাচ্ছিল। পরদিন সকালে হলের গেটের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে অভিবাদন জানাবে, এমন পরিকল্পনা ছিল সবার। ভোরে হলের ভিপি রাকিদাস পুরকায়স্থ এবং জিএস নাজমুন্নাহান নিনা এসে খবর দিলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। ছাত্রীরা তখন উদ্ভ্রান্ত। এদিকে হলের গেটে দড়াম দড়াম আওয়াজ হচ্ছে গেট খোলার জন্য। গেট দিয়ে সেনাবাহিনীর 3-4 জন অফিসার ঢুকলেন, বললেন, মেয়েদের সঙ্গে কথা বলতে পারি? প্রভোস্ট অনুমতি দিলে তারা বললেন, মুজিবকে নির্বংশ করা হয়েছে, ভয়ের কিছু নেই, আপনারা বের হবেন না। ইতিমধ্যে প্রভোস্টের ঘরে ফোন বেজে উঠল। মোটা গলায় একজন বলেছে, আরও প্রভোস্টগিরি করবেন? তিনি নার্ভাস হয়ে ফোন রেখে দিলেন। বাসার বেডরুমে ছিলেন তার স্বামী আমিনুল হক চৌধুরী। তাকে বরিশালের জেলা গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল। প্রভোস্টের বাসভবনের বাসার সামনে থাকতেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুদ্দিন হোসেন। মেহরুন্নেসার ভাষ্যমতে, আমার হাজব্যান্ড নহলপাড়ায় আমার বোনকে ফোন করলেন বদরুদ্দিন হোসেনের বাসায় গাড়ি পাঠাতে। বোন তার 2 মেয়েকে সঙ্গে দিয়ে গাড়ি পাঠালেন। ওরা আমার হাজব্যান্ডকে ওই বাসা থেকে নাখালপাড়ায় নিয়ে গেল। পরে উনি বরিশাল চলে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তার বাড়িঘর সব লুট হয়ে গেছে। এরপর তিনি তাদের গ্রামের বাড়ি উলানিয়ায় চলে যান। রোকেয়া হলের প্রভোস্ট ছিলেন নীলিমা ইব্রাহিম। একদল ছাত্রী এসে তাকে ঘেরাও করে থমকে গেছে। সরকারের সঙ্গে সুসম্পর্ক ছিল এমন শিক্ষকদের অনেকেই হয়রানির শিকার হন। উপাচার্য আব্দুল মতিন চৌধুরী গ্রেপ্তার হয়ে যান। আমাকে প্রভোস্টের পদ থেকে সরানোর জন্য অনেক চাপ আসছিল। ততদিন অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী উপাচার্য হয়েছেন। একদল ছাত্রী তার কাছে, এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আবুল ফজল সাহেবের কাছেও আমার বিরুদ্ধে নালিশ জানায়, আমি নাকি অনেক দুর্নীতি করেছি। আবুল ফজল সাহেবও উপাচার্যকে চাপ দিচ্ছিলেন আমাকে যেন প্রভোস্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ফজলুল হালিম সাহেব জিয়াউর রহমানের সঙ্গে কথা বললেন। জিয়া বললেন, ইটস ইয়োর প্রবলেম, ইউ হ্যান্ডেল ইট। ইতিহাসের অধ্যাপক অদুদুর রহমান আমাকে পরামর্শ দিলেন ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক হিসাবে আমি যোগ দিতে পারি।
অথবা টিএসসিতে স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্সের উপপরিচালক হিসেবে থেকে যেতে পারি। শেষমেশ উপপরিচালক হিসেবেই যোগ দিলাম। টিএসসিতে 18 বছর কাজ করেছি, পরিচালক হিসেবেই পরে অবসরে গেছি আমি। 15 আগস্ট অপরাহ্নে দৈনিক বাংলার চিফ ফটোগ্রাফার গুলাম মওলার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে পল্টনের কাছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য একটি জিপে করে তাকে ধানমন্ডির 32 নম্বর সড়কে শেখ মুজিবের বাড়িতে নিয়ে যায়। মওলা বাড়ির ভেতর ঢুকে তার রেলিফ্লেক্স ক্যামেরায় অনেকগুলো ছবি তোলেন। সেনা সদস্যরা ক্যামেরা খুলে ফিল্মগুলো নিয়ে তাকে ছেড়ে দেয়। সন্ধ্যায় দুজন সেনা কর্মকর্তা দৈনিক বাংলার অফিসে আসেন। তাদের একজন মেজর এবং একজন ক্যাপ্টেন র্যাঙ্কের। তারা মওলাকে ছবিগুলো প্রিন্ট করে দিতে বলেন। তাদের পাহারায় মওলার ডার্ক রুমে ছবিগুলো প্রিন্ট তৈরি করেন। সেনা কর্মকর্তাদের তীক্ষ্ণ নজরদারির কারণে মওলা কোনো ছবির ডুপ্লিকেট প্রিন্ট তৈরি করতে পারেননি। প্রিন্ট তৈরির কাজ শেষ হলে তিনি ছবিগুলো সম্পাদককে একটু দেখিয়ে আনার অনুরোধ করেন। কর্মকর্তারা রাজি হন। মওলা ছবিগুলো নিউজ রুমে এনে টেবিলের ওপর রাখলে তার সহকর্মীরা ছবিগুলো দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। বিকাল 5টা থেকে শহরে সন্ধ্যা আইন জারি করা হয়েছিল। সাংবাদিকরা অনেকেই তাদের পরিচয়পত্র দেখিয়ে অফিসে এসেছিলেন। মওলা তোলা ছবিগুলো উপস্থিত সহকর্মীদের মধ্যে দেখিয়েছিলেন ফজলুল করিম, জহিরুল হক, সৈয়দ আব্দুল কাহার, মাহফুজুল্লাহ প্রমুখকে। সেনা কর্মকর্তা পরে সবগুলো ছবি নিয়ে চলে যান। শেখ মুজিবের মরদেহ দাফন করা নিয়ে বঙ্গভবনে কথা কাটাকাটি হয়েছিল। খন্দকার মুশতাক বলেছিলেন, যথাযোগ্য মর্যাদায় তার পিতামাতার কবরের পাশে গোপালগঞ্জে স্বগ্রামে বাড়িতে তাকে সমাহিত করা হোক। একজন সেনা কর্মকর্তা এই সময় প্রতিবাদ করে বলেছিলেন, আমরা তাকে বিশ্বাসঘাতক হিসেবে হত্যা করেছি, আর এক্ষণে আপনি তাকে মর্যাদার সঙ্গে দাফন করতে চান? এটা কেমন কথা? এ হতে পারে না। মুশতাক ধমক দিয়ে বলেছিলেন, ওয়েল, ইন দ্যাট কেস ইউ টেক ওভার। ইফ আই এম দ্য প্রেসিডেন্ট, ইউ হ্যাভ টু ক্যারি আউট মাই অর্ডার্স। 15 আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদের দাফনের ব্যবস্থা ঢাকা সেনানিবাসে স্টেশন কমান্ডার কর্নেল হামিদকেই করতে হয়েছিল। বঙ্গভবন থেকে খন্দকার মুশতাকের নির্দেশ পেয়ে তিনি এই কাজটি সমাধা করেন। তাকে বলা হয়েছিল সব লাশ বনানী গুরুস্থানে দাফন করা হবে, শুধু শেখ মুজিবের লাশটি আপাতত বাসায় থাকবে। কর্নেল হামিদ দাফনের বর্ণনা দিয়েছেন এভাবে, রাত ছিল গভীর অন্ধকার। শেখ সাহেবের পরিবারের সব লাশ কফিনবন্দি করে সাপ্লাই ব্যাটালিয়নের ট্রাকে তুলে আমার আগমনের জন্য অপেক্ষা করছিল। শুধু শেখ সাহেবের লাশ কফিনবন্দি করে বারান্দায় এক কোণে একাকী ফেলে রাখা হয়েছিল। আমি সুবেদার সাহেবকে জিজ্ঞেস করলাম, ওটা কি শেখ সাহেবের লাশ? তিনি স্মার্টলি জবাব দিলেন, জি স্যার, ওটা শেখ সাহেবের। কেন জানি কৌতূহলবশতই বললাম, কফিনের ঢাকনাটা খুলুন, আমি চেক করব। কি আশ্চর্য, দেখা গেল ওটা শেখ সাহেবের লাশ নয়, শেখ নাসেরের। আমি এবার ট্রাকে উঠলাম। সবগুলো ঢাকনা খুলে ম্যাচ বক্সের কাটি জ্বালিয়ে শেখ সাহেবকে খুঁজতে থাকলাম। অবশেষে ট্রাকের এক অন্ধকার কোণে শেখ সাহেবকে পাওয়া গেল। তার কফিনের ঢাকনা বন্ধ করে সম্মানের সঙ্গে তাকে নিচে নামিয়ে বারান্দায় স্থাপন করা হলো। বারান্দা থেকে শেখ নাসেরের কফিন ট্রাকে নিয়ে তুলে দেওয়া হলো। শেখ মনির বাসায় পৌঁছে ঘরের ভেতর ঢুকে দেখি সব ফাঁকা, কেউ নেই। থানায় গিয়ে জিজ্ঞেস করলাম শেখ মনির লাশ সম্পর্কে তারা কিছু জানে কিনা। তারা বলল, গুলাগুলির পর কিছু সৈন্য এসে বোধ হয় ডেড বডিগুলো মর্গে নিয়ে গেছে। অগত্যা আমি জিপ নিয়ে দ্রুত মেডিকেল কলেজের মর্গে পৌঁছালাম। মর্গে পৌঁছেই সব লাশ আছে। রুম এসে দরজা খুলল, দেখা গেল মর্গে পূর্বের পুরানো পচা গলিত অনেক লাশ একসঙ্গে স্তূপ হয়ে আছে। ওগুলোর মধ্যে থেকেই সেরানিয়াবাদ ও শেখ মনির পরিবারের সদস্যদের মৃতদেহগুলো শনাক্ত করা হয়। এতগুলো লাশ একসঙ্গে চাপাচাপি করে থাকায় 12 ঘন্টায় অর্ধেক পচে গিয়েছিল। লাশগুলো ট্রাকে উঠিয়ে বনানী গুরুস্থানে নিয়ে যেতে বলি। আমি সেখান থেকে দ্রুত জিপ চালিয়ে বনানী ছুটলাম। সাপ্লাই ব্যাটালিয়নের সৈনিকরা একটানা কাজ করে 18টি কবর খুঁড়ে রেখেছিল। শেখ পরিবারের 7 জন সদস্যের কবর আছে বনানীতে। প্রথম কবরটা বেগম মুজিবের, দ্বিতীয়টা শেখ নাসেরের, তৃতীয়টা শেখ কামালের, 13 নং কবরটি শেখ মনির। লাশগুলো দাফনের পর আমি আমার অফিসে ফিরে এসে এক এক করে নামগুলো আমার অফিস পেরে লিপিবদ্ধ করি। রেকর্ডটি বহুদিন ধরে আমার কাছে রক্ষিত রয়েছে, কেউ কোনোদিন খুঁজও নেয়নি। এছাড়া আর কোথাও এই সমাধিগুলোর রেকর্ড নেই। আমি আমার অফিসে বসেছিলাম,
বঙ্গভবন থেকে টেলিফোনে আমার মেসেজ পাঠানো হলো, শেখ সাহেবের ডেড বডি টুঙ্গিপাড়ায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একটি এয়ারফোর্স হেলিকপ্টারেরও ব্যবস্থা করা হয়েছে। তারা তেজগাঁও এয়ারপোর্ট থেকে বেলা 2:30 নাগাদ শেখ সাহেবের লাশ নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আকাশে পাড়ি জমালো। মেজর মহিউদ্দিন পুলিশের সহায়তায় কোনো ক্রমে 15-20 জন লোক জানাজার জন্য জড়ো করতে সক্ষম হয়েছিল। একজন স্থানীয় মৌলবীকে ডেকে এনে শেখ সাহেবের লাশ গোসল করানো হয়। তার গায়ে 18টি বুলেটের দাগ দেখতে পাওয়া যায়। গোসল শেষে পিতার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হলো। জাতির জনককে শেষ বিদায় জানাতে যে কোনো কারণেই হোক টুঙ্গিপাড়ায় লোকজন সেদিন ভিড় করেনি। যে ব্যক্তি সারা জীবন বাঙালি জাতির স্বাধীন সত্তার জন্য সংগ্রাম করে গেলেন, তাকে শেষ বিদায় জানানো হলো অতি নীরবে, নিঃশব্দে, টুঙ্গিপাড়ার একটি গ্রামে। ঢাকায় নিযুক্ত ভারতের উপহাই কমিশনার JN দীক্ষিত 75-এর শুরুর দিকে ওয়াশিংটনে বদলি হয়ে গিয়েছিলেন। 15 আগস্ট হত্যাকাণ্ডের খবরটি তিনি জানতে পারেন ওই দিন শেষ বিকালে। সন্ধ্যায় ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে স্বাধীন দিবস উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত MR সিদ্দিকী। দীক্ষিত তার কাছে অভ্যুত্থানের খবরাখবর এবং এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চান। সিদ্দিকী দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের জটিল রাজনীতি সামাল দিতে গিয়ে মুজিব নিজেই এর পরিণতি ডেকে নিয়ে এসেছেন। মুজিব হত্যা এবং সামরিক অভ্যুত্থান ভারতীয়দের হতবাক করে দিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কেউ চেয়েছিলেন বাংলাদেশ ভারত চুক্তির সুযোগ নিয়ে ভারত হস্তক্ষেপ করুক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন ওই সময় বিদেশে থাকায় তাকে নিয়ে ভারতীয় হস্তক্ষেপের অনুরোধ জানানোর সুযোগ হচ্ছিল। ইন্দিরা গান্ধীর পক্ষে পাশের দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। ভারতে জরুরি অবস্থা জারি করে তিনি নানান ঝামেলার মধ্যে ছিলেন। 4 বছরের মাথায় বাংলাদেশে দ্বিতীয়বার ভারতীয় হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে না বলে মনে হয়েছিল। আগস্ট হত্যাকাণ্ডের পর যে পরিস্থিতি তৈরি হয় তার ফলে ভারতের গোয়েন্দা সংস্থা সমালোচনার মুখে পড়ে। এটাকে ভয়ঙ্কর গোয়েন্দা বিপর্যয় হিসেবে দেখা হয়। প্রশ্ন ওঠে, কেন মুজিব বিরোধী এই ষড়যন্ত্র সম্পর্কে বেখবর ছিল? 1948 সালের 21 সেপ্টেম্বর এর জন্মলগ্ন থেকে 1994 সাল পর্যন্ত কাজ করেছেন বি রমন। এ ব্যাপারে তিনি এর প্রধান RN কাও এর কাছে জানতে চাইলে কাও বলেছিলেন, বাংলাদেশের কোনোভাবেই ব্যর্থ হয়নি। তার মতে মুজিবের জনপ্রিয়তা দিন দিন কমে গিয়েছিল। বিশেষ করে সশস্ত্র বাহিনীতে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল এবং সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। কাও বিষয়টি ইন্দিরা গান্ধীকে জানিয়েছিলেন। ইন্দিরা গান্ধী তার আশঙ্কার কথা শেখ মুজিবকে জানালে মুজিব তা আমলে নেননি। তিনি মনে করতেন তার জনপ্রিয়তা 1971 সালের মতোই আছে এবং তার জীবনের প্রতি কোনো হুমকিই নেই। কাও বলেন, মুজিব যদি নিজেই এগুলোকে গুরুত্ব না দেন তাহলে কেন এ ব্যাপারে দায়ী হবে? ওই সময় বাকশালের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রলীগের একজন নেতা ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুল আলম লেনিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 15 আগস্ট কিশোরগঞ্জ এবং তারপর দিন খুলনা একটা কলেজে মিছিল হয়েছিল। এছাড়া বাংলাদেশে আর কোনো প্রতিবাদ হয়েছে বলে আমার জানা নেই। শেখ মুজিবের মৃত্যুতে অতি উল্লাসে মিছিল করার ঘটনা ঘটেছিল বরিশাল শহরে। এটি 15 আগস্ট সকালবেলার ঘটনা। বরিশালের ছাত্রলীগের সংগঠক এবং BM কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি খান আলতাফ হোসেন ভুলু তার নিজের লেখায় অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন এভাবে। তিনি বলেন, আমার একটা লাইসেন্স করা পিস্তল ছিল, এটা নিয়েই বের হলাম। তখন সারা শহর নিস্তব্ধ। সদর রোডে তৎকালীন আর্যলক্ষ্মী ব্যাংকের সামনে এসে দেখা পাই আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন আহমেদের। তিনি আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, ছাত্রলীগের সবাইকে খবর দিতে হবে, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমাদের রাজপথে নামতে হবে। এরপর বর্তমান সশস্ত্র বাহিনী বোর্ড, যেখানে আওয়ামী লীগ অফিস ছিল, সেখানে গিয়ে দেখি কেশববাবু ও কুট্টি মিয়া মন ভারাক্রান্ত হয়ে বসে আছেন। এরই মধ্যে মনসুরুল আলম মন্টু, মুশফিকুর রহমান, শেখ মুবারক, তরুণ দেব, জাহাঙ্গীর কবির নানক সহ নেতাকর্মীরা এসে গেছে। আমরা একটা মিছিল বের করে বিবির পুকুরের দিকে আসতেই পেশকার বাড়ির দিক থেকে একটা মিছিল
লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এসে আমাদের ওপর হামলার চেষ্টা করল। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন আসম ফিরোজ, আক্কাস হোসেন, শওকত, ফরিদ প্রমুখ। খুনি মুশতাকের সমর্থকরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর শুরু করল। বঙ্গবন্ধুর ছবি রাস্তায় এনে ভাঙচুর করতে থাকে। আওয়ামী লীগ অফিসে কেশববাবু ও কুট্টি মিয়া আক্রান্ত হলেন। হামলাকারীরা শহরের যেসব দোকানপাটে বঙ্গবন্ধুর ছবি ছিল সেগুলো টেনে নামিয়ে এনে ভাঙতে শুরু করল। সে সময় জাসদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরও এদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। হামলাকারীদের একাংশ বিএম কলেজ প্রিন্সিপালের রুমে গিয়ে প্রিন্সিপাল এমদাদুল হক মজুমদারকে ধাক্কা মেরে সরিয়ে বঙ্গবন্ধুর ছবি পদদলিত করে। এমনকি এই সমর্থকরা যারা আনন্দ উল্লাস করছিল তারা হিতাহিত জ্ঞান হারিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে প্রকাশ্যে গোসল করে খিচুড়ি রান্না করে খেয়েছে। 15 আগস্ট হত্যাকাণ্ডের আকস্মিকতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছিলেন। ঢাকায় কাউকে ক্ষোভের প্রকাশ জানাতে দেখা যায়নি। পরে জানা যায় ঢাকার বাইরে দু একটা জায়গায় প্রতিবাদ হয়েছিল। এরকম একটি বিক্ষোভের আয়োজন হয়েছিল খুলনা শহরে বিএম কলেজে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন খুলনার ছাত্রলীগ কর্মী নূর খান। ঘটনাটি তিনি বর্ণনা করেছেন এভাবে। তিনি বলেন, আমি তখন সুন্দরবন কলেজে পড়ি, জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত। 74-এর 17 মার্চের পর থেকেই আমাদের দলের নেতারা আন্ডারগ্রাউন্ডে ধরপাকড় চলছিল। এর মধ্যে ঘটে গেল 15 আগস্ট। রাতে গণবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কমান্ডার কামরুজ্জামান টুকু শহরে এসেছিলেন বলে শুনেছি। টুকু ভাই অনেকদিন ধরে আন্ডারগ্রাউন্ডে। তার মন্তব্য ছিল এই অভ্যুত্থান আমাদের পক্ষে না। তারপর আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন। সাংগঠনিক কাজে আমি বিএল কলেজে গিয়েছিলাম 16 আগস্ট সকালে, বেলা 10টা হবে। দেখলাম আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ নেতা রায় রমেশ 10-12 জন ছাত্রকে নিয়ে একটি সভা করেছেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে। এরপর তারা কলেজ ক্যাম্পাসে ঝটিকা মিছিল করলেন। পুলিশ এসেছিল। মিছিলকারীরা দ্রুত সরে পড়লেন। রমেশদা আন্ডারগ্রাউন্ডে গেলেন। এরপরে মুজিব হত্যার খবর শুনে অনেক রাজনীতিবিদ খুশি হয়েছিলেন। তাদের কাছে অসামরিক আওয়ামী লীগ বাকশাল সরকারের চেয়ে সামরিক সরকার ছিল বেশি আদরের। জাসদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। তরুণদের একটা বড় অংশ বিপ্লবের তাড়নায় টকবক করে ফুটছিলেন। 15 আগস্টের নৃশংসতা দেখে তারা অনেকেই হকচকিত হয়ে পড়েন। তবে খুশি হয়েছিলেন অনেকেই। কুমিল্লার স্থানীয় এক জাসদ নেতা তার রাজাপাড়ার বাড়িতে 15 আগস্ট গরু জবাই করে ভোজের আয়োজন করেছিলেন। বাড়িতে মাইক লাগিয়ে সারাদিন গান বাজনা, হইচই আর আওয়ামী লীগকে গালিগালাজ চলে। কাছেই ছিল স্থানীয় সংসদ সদস্য আলী আহম্মদের বাড়ি। মাইকটা তার বাড়ির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। আলী আহম্মদ তখন বাড়িতে ছিলেন না। প্রতিকূল পরিস্থিতি দেখে আগেই তিনি সপরিবারে ঢাকায় চলে গিয়েছিলেন। জাসদ একটা লিফলেট প্রকাশ করেছিল। শিরোনাম ছিল, খুনি মুজিব খুন করেছে, অত্যাচারীর পতন অনিবার্য। তবে জাসদের নেতাকর্মীদের এই উচ্ছ্বাস ছিল ক্ষণস্থায়ী। গণবাহিনীর সংগঠক মুশতাক আহমেদের মন্তব্য ছিল এরকম, আর্মির একটা ফ্যাকশনের সঙ্গে হয়তো আমাদের যোগাযোগ ছিল। তারপর তো খন্দকার মুশতাক গুছাইয়া পিটা শুরু করলো আমাদের। মুজিব কি পিটাইছে, খন্দকার মুশতাকের বাড়িটা আরও বেশি। বগুড়ায় মারতেছে, রংপুরে মারতেছে, এইরকম শুরু হইল। তখন সিনেমা হলে দেখাইতো একটা বিভৎস লোক, হাতে স্ট্যান্ড গান, কাট্টা গুট্টা বাবরি চুল, নিচে লেখা ওদের ধরিয়ে দিন। বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে জাসদ এবং সিপিবি ছিল দুটি উল্লেখযোগ্য রাজনৈতিক দল। দুটো দলের মধ্যে নীতিগত ফারাক ছিল অনেক বিষয়ে তাদের অবস্থান ছিল বিপরীত মেরুতে। কিন্তু যে রাজনৈতিক প্রেক্ষাপট 15 আগস্টের অভ্যুত্থানে ঘটে তার মূল্যায়নে এই দল দুটোর অবস্থান খুব কাছাকাছি মনে হয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে জাসদের মূল্যায়ন ছিল এরকম, ক্ষমতাসীন গোষ্ঠী ইতিমধ্যেই ফ্যাসিবাদী কার্যকলাপ শুরু করে দিয়েছিল। প্রতিক্রিয়াশীল আওয়ামী লীগ এর সঙ্গে গাঁটছাড়া বাঁধল সংশোধনবাদের বাংলাদেশ পন্থা এজেন্ট গণধিকৃত মনি জাফর চক্র। কিন্তু চরম ফ্যাসিবাদী কার্যকলাপ শেখ মুজিবকে ঠেকিয়ে রাখতে পারল না। বুর্জুয়াদের মধ্যে দেখা দিল অস্থিরতা ও অন্তকুন্দল। দেশীয় প্রতিক্রিয়াশীলদের বিদেশি মুরব্বীরাও দিশেহারা হয়ে উঠল। কোনো নেতৃত্বের মাধ্যমে তাদের স্বার্থ প্রতিবদ্ধী কায়েম থাকবে এ প্রশ্নে তারা দ্বিধান্বিত হয়ে উঠল।
এই ডামাডুলের এক পর্যায়ে এলো 1975 সালের 15ই আগস্ট। এদিন শেখ মুজিব ও তার কতিপয় সহযোগী নিহত হল। সামরিক বাহিনীর একাংশের সহযোগিতায় শেখ মুজিবেরই অন্যতম সহচর খন্দকার মুশতাক ক্ষমতায় বসল। জাসদের এই মূল্যায়নটি করা হয় 1976 সালের ফেব্রুয়ারিতে। সিপিবির মূল্যায়নটিও অনুরূপ, যদিও তা করা হয়েছিল 3 বছর পর, 1979 সালে। সিপিবির মন্তব্যে বলা হয়, দেশে একটা প্রগতির ধারা সূচিত হলেও দলের নেতা, মন্ত্রী, এমপি এবং দলের কর্মীদের একাংশ ব্যাপক দুর্নীতি, লাইসেন্স পারমিট, ব্যাংক ঋণ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রভৃতির মাধ্যমে বিত্তশালী হয়ে ওঠে। এমনকি জাতীয়করণেকেও তারা নিজেদের বিত্ত সঞ্চয়ের কাজে ব্যবহার করতে থাকে। বঙ্গবন্ধুর আমলে 340 কোটি 38 লাখ ডলার বৈদেশিক সাহায্য বাংলাদেশে আসে। বঙ্গবন্ধুর ভাষায় এই টাকার শতকরা 30% দুর্নীতিবাজদের পকেটে চলে যায়। এদের মধ্যে আওয়ামী লীগের লোকজনও ছিল। এভাবে দলের মধ্যে বুর্জোয়া ও নব্যধনিকদের শক্তি ও প্রভাব বৃদ্ধি পায়। বস্তুতপক্ষে 1974 সালে দেশের প্রগতির ধারাকে অগ্রসর করার ক্ষেত্রে আওয়ামী লীগই প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদ ঘেঁষা আওয়ামী লীগের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল অংশ জাতীয় আন্তর্জাতিক প্রতিক্রিয়াশীল অংশের সঙ্গে শরিক হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে এবং আওয়ামী লীগের একাংশ খুনি মুশতাকের সহযোগী হয়। 15 আগস্টের অভ্যুত্থানকে দৈনিক ইত্তেফাক স্বাগত জানিয়েছিল। 16 আগস্ট দৈনিক ইত্তেফাক প্রথম পাতায় ঐতিহাসিক নবযাত্রা শিরোনামে একটি সম্পাদকীয় ছাপে। সম্পাদকীয়তে মন্তব্য করা হয়, দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে 15 আগস্ট শুক্রবার প্রাত্যুষে প্রবীণ জননায়ক খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছে। পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছে এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন। বিগত 3.5 বছরের ঊর্ধ্বকাল দেশবাসী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের 7.5 কোটি মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষা রূপায়ণে খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে। তারও কারণ ছিল, পূর্ববর্তী শাসকচক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করিয়া রাখিয়া সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল। কিন্তু ইতিহাসের প্রতীকে কোনোদিন ক্ষমতা লিপ্সার বাদ দিয়া ঠেকাইয়া রাখা যায় না। আজকের এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের দায়িত্ব অনেক। বাংলাদেশের এক মহাক্রান্তি লগ্নে জননায়ক খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি আর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ হইতে হইবে। 16 আগস্ট লন্ডনের গার্ডিয়ানে মার্টিন উলাকট মুজিব নিজেই দায়ী শিরোনামে এক প্রতিবেদনে বলেন, নির্মম পরিহাস এই যে পাকিস্তানিরা তাকে হত্যা করেনি, তার দেশবাসীরাই তাকে হত্যা করেছে। এতে বোঝা যায় কত দ্রুত বাংলাদেশ আশার উঁচু শিখর থেকে হতাশার অতল গহ্বরে নেমে এসেছিল, যার ফলে এই সামরিক অভ্যুত্থান ঘটেছে। এজন্য বহুলাংশে দায়ী মুজিব নিজে। পার্লামেন্টারি গণতন্ত্র চলাকালে প্রধানমন্ত্রী হিসেবে মুজিব কোনো সংস্কার সাধনে এমনকি একটা যোগ্য সৎ প্রশাসন গড়ে তুলতেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। সর্বোপরি মুজিব সেনাবাহিনীকে আঘাত করে আসছিলেন। রক্ষী বাহিনী একই সঙ্গে প্রেসিডেন্টের প্রহরী, গোয়েন্দা পুলিশ ও বিকল্প সেনাবাহিনী ছিল। আয়ারল্যান্ডের ব্ল্যাক অ্যান্ড ট্যান্স ও জার্মানির ব্রাউন শর্টের সঙ্গে এদের তুলনা করা চলে। রক্ষী বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর অসন্তোষই হচ্ছে সামরিক অভ্যুত্থানের প্রধান কারণ, এবং এক সেনাবাহিনীর বিরুদ্ধে আরেক সেনাবাহিনী গঠন করে ভারসাম্য প্রতিষ্ঠার যে নীতি মুজিব গ্রহণ করেছিলেন তা ব্যর্থ হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ফল অফ অ্যান আইডল শিরোনামে একটি নিবন্ধ ছাপে। এতে মন্তব্য করা হয় যে শহরের মধ্যবিত্ত শ্রেণী শেখ মুজিবের বিরুদ্ধে চলে যাওয়াতেই তার কাল হয়েছে। শহুরে মধ্যবিত্তরা হচ্ছে বাংলাদেশের রাজনীতির সত্যিকার নিয়ামক শক্তি, এবং যেদিন তিনি সংবিধান ছিঁড়ে ফেলেছিলেন সেদিনই তার পতন সূচনা হয় বলে মন্তব্যে উল্লেখ করা হয়। নিবন্ধে আরও বলা হয়, মুসাহেব পরিবেষ্টিত থেকে তিনি তার
শাসনের বিরুদ্ধে যে ক্রোধ ধুমায়িত হয়ে উঠেছিল সেটা না দেখে বরং এই স্লোগান আওড়ে আত্মতুষ্টির লাভ করতে চাইতেন। আমার দেশবাসী আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি। পক্ষান্তরে সমালোচকদের অতীত রেকর্ড যাই হোক না কেন, তাদের প্রতি মুজিবের আচরণ ছিল একেবারেই সহানুভূতিহীন। 16 আগস্ট বাংলাদেশ অবজারভার একটি সম্পাদকীয়তে ছাপে শিরোনাম হিস্টোরিক্যাল নেসেসিটি। একই পত্রিকায় একটি সংবাদ শিরোনাম ছিল পিপল হেইল টেক ওভার। 20 আগস্ট নতুন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ সামরিক আইন জারি করেন। সামরিক ফরমানে উনি বলেন, যেহেতু আমি খন্দকার মুশতাক আহমেদ সর্বশক্তিমান আল্লাহর সহায়তা ও করুণায় এবং জনগণের দোয়ার ওপর নির্ভর করিয়া 1975 সালের 15ই আগস্টের প্রাতকালে হইতে কার্যকর করিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল ও পূর্ণ ক্ষমতা গ্রহণ করিয়াছি, এবং যেহেতু আমি 1975 সালের 15 আগস্টের প্রাতকালে রেডিও বাংলাদেশের সকল কেন্দ্র হইতে প্রচারিত এক ঘোষণা বলে সমগ্র বাংলাদেশে সামরিক আইন জারি করিয়াছি, অত্র ফরমান অনুসারে আমাধারা প্রণীত কোনো সামরিক আইন, প্রবিধান বা আদেশ বলে বা এর অধীনে কৃত কোনো কার্য বা গৃহীত কোনো সিদ্ধান্ত সম্পর্কে কোনো প্রশ্ন তোলা বা ইহাকে অবৈধ বা বাতিল ঘোষণা করিবার ক্ষমতা সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের থাকিবে না। 15 আগস্ট অভ্যুত্থানের সঙ্গে সেনাবাহিনীর ওই সময়ের ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নিয়ে পরে অনেক কথাবার্তা হয়েছে। নানা কারণে জিয়ার মনে ক্ষোভ ছিল। তিনি ভেবেছিলেন তাকে সেনাপ্রধান করা হবে। প্রকৃতপক্ষে তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়েছিলেন জিয়াউর রহমান। ঢাকা সেনানিবাসের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদের বিবরণ থেকে জানা যায়, জিয়াউর রহমানকে রাষ্ট্রদূত করে পূর্ব জার্মানি অথবা বেলজিয়ামে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। জিয়া সেনাবাহিনী ছেড়ে যেতে চাননি। বদলি ঠেকানোর জন্য জিয়া তার কোর্সমেট কর্নেল হামিদের শরণাপন্ন হন। হামিদ জিয়ার বিষয়টি সাইদুর রহমান নামে শেখ মুজিবের আস্থাভাজন একজন প্রভাবশালী মুক্তিযোদ্ধাকে বলেন এবং জিয়াকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে সাইদুর রহমান তুফায়েল আহমেদ ও আব্দুর রাজ্জাককে ধরে জিয়ার সিভিল পোস্টিং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। লেখককে দেওয়া সাক্ষাৎকারে সাইদুর রহমান বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে। তিনি বলেন, মংলা পোর্টের জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন নুরুদ্দিন কর্নেল হামিদ সহ আমার কাছে আইল জিয়াউর রহমানের ট্রান্সফারটা কিভাবে বন্ধ করা যায় এটা জানতে। আমি যাইয়া তুফায়েলরে বললাম, রাজ্জাকরে বললাম, এই লোকটারে স্বাধীনতা যুদ্ধে একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল, সে আর্মিতে থাকতে চায়, নতুন এই আর্মিটা হইতে যে আছে, এইখানে তার একটা কন্ট্রিবিউশন আর্মিটারে রিবিল্ড করা। বঙ্গবন্ধু একটা পোস্ট বানাইয়া তার এইখানে দিছে, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়তো কোথাও আছে। খালেদ মুশাররফ আসিল, সবসময় জিয়াউর রহমানের এগেইনস্টে বলত। স্বাধীনতা যুদ্ধে তার অবদান, তার প্রতি আমার একটা পার্সোনাল গ্রেটিটিউড ছিল, যদিও তার আগে আমার পরিচয় খুব কম। তুফায়েল রাজ্জাক বলল, আমরা যদি এটা ডাইরেক্টলি বলি, শেখ মুজিব আবার ডিফেন্সের ব্যাপারে এইটা ঠিক না। তুফায়েল বলল, এক কাজ করেন, এইটা আপনি বলেন, আমি রাজ্জাক আর মনসুর আলীর সঙ্গে আলাপ করি। মনসুর আলী তখন হোম মিনিস্টার। আমি গেছি শেখ সাহেবের কাছে, ছাদের উপর বৈশা আছেন তিনি। গেলাম উপরে, গিয়া বললাম, কি হে, ওয়াজ টেকেন অ্যাব্যাক? মুজিব আমার কথা শুনে চমকে উঠলেন। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের একটা ভালো রুল ছিল, কিন্তু এর যে একটা খারাপ রুল ছিল এইটা শেখ সাহেব জানতো, আমি তো জানতাম না। যেদিন কিলিংটা হইয়া গেল, আমি ফার্স্ট টেলিফোনটা করলাম তুফায়েলরে। তুফায়েল তখন বাসায়। তুফায়েল বলল, আমার বাসার চারদিকে তো আর্মি আছে, সে এর আগে রক্ষী বাহিনীর ক্যাম্পে গেছিল, রক্ষী বাহিনীরে অ্যাক্টিভেট না করে সে চইলা আসে আর আটকা পড়ে। শেখ মুজিবের কিলিংয়ের সঙ্গে জিয়াউর রহমান ইনভলভ ছিল এইটা আমার সন্দেহ, জাসদও ছিল। কর্নেল তাহের তো ইনভলভডই ছিল। কর্নেল তাহের থাকলে হাসানুল হক ইনু ওয়াজ ইনভলভড। ইনুরে জিজ্ঞাসা করলে ইনু আমতা আমতা করে। আর্মির সঙ্গে এরা কিন্তু মোটামুটি ইনভলভড ছিল, ডিস্ট্যান্টলি হইলেও।
অ্যাক্টিভ পার্ট না হলেও তাদের নলেজ ছিল, আর তাহের তো পুরোপুরি সম্মত ছিল। সেনা কর্মকর্তাদের বেশিরভাগই জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসাবে দেখতে চেয়েছিলেন। কর্নেল কাজী মোহাম্মদ শফিউল্লাহকে ব্রিগেডিয়ার হিসাবে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ করা হলে অনেকেই মনক্ষুণ্ণ হন। কিছুদিন পর কর্নেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার পদ দিয়ে ডেপুটি চিফ অফ স্টাফের নতুন একটি পদ তৈরি করে তাকে সেখানে বসানো হয়। পরে দুজন একই সঙ্গে মেজর জেনারেল হন। এই পদায়ন নিয়ে সেনাবাহিনীর মধ্যে চাপা ক্ষোভ ছিল। বিষয়টা ঢাকায় ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আমানুল্লাহর নজরে এড়ায়নি। লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে আমানুল্লাহ বলেন, আমি নানান কাজে মাঝে মাঝে ক্যান্টনমেন্ট চাইতাম। মেজর হাফিজকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওর বাবা ডক্টর আজহার উদ্দিন ছিলেন আমাদের হাউস ফিজিশিয়ান। আমার বাবার সঙ্গে বন্ধুত্ব ছিল। ওর মায়ের সঙ্গেও আমার মায়ের খুব ভালো সম্পর্ক। বরিশাল শহরে একই গলির ধারে আমরা এক সময় থাকতাম। তো একদিন কি একটা কাজে গিয়েছিলাম ক্যান্টনমেন্টে। ভাবলাম হাফিজের সঙ্গে দেখা করি। ওর বাসায় গেলাম, ক্যাজুয়াল ভিজিট। কথা প্রসঙ্গেও বলল, শফিউল্লাহকে চিফ করা ঠিক হয়নি। শেখ সাহেব ভুল করেছেন। হি উইল হ্যাভ টু পে ফর ইট। সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে শফিউল্লাহ নিযুক্তির ব্যাপারে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন জিয়াউর রহমান। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম চৌধুরী একথা জিয়াউর রহমানের মুখ থেকেই শুনেছেন অনেকবার। জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাধীনতা লাভের পর খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসাবে নাখালপাড়ার এমপি হোস্টেলে আমি প্রায় 6-7 মাস অবস্থান করেছিলাম। তখন জেনারেল জিয়া প্রায়ই দুঃখ করে বলতেন, মুক্তিযুদ্ধে তার অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি। জেনারেল শফিউল্লাহ ব্যাচমেট হলেও কৃতিত্বের দিক থেকে তিনি অপরের দিকে ছিলেন। তাই সশস্ত্র বাহিনীর প্রধান পদটি তারই পাওয়া উচিত। পদাতিক বাহিনীর কাঠামো বিন্যাস নিয়ে একদিন তিনি প্রতিরক্ষা সচিব মুজিবুল হক, জেনারেল শফিউল্লাহ এবং জিয়ার সঙ্গে আলোচনাকালেই খবর পাই বঙ্গবন্ধু শফিউল্লাহকে 3 বছরের মেয়াদ শেষে আরও 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেছেন। এটা জানার পর জিয়াউর রহমান অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি আমার অফিসে এসে আমাকে তার পদত্যাগপত্র গ্রহণ করতে বলেন। প্রতিরক্ষা সচিব মুজিবুল হককেও বিষয়টি জানান। আমি জিয়াউর রহমানকে 2-1 দিন অপেক্ষা করতে বলি এবং বিষয়টি বঙ্গবন্ধুকে জানাই। সেদিন বঙ্গবন্ধু খুবই রেগে গেলেন। তুমি এখনই তার পদত্যাগপত্র গ্রহণ করে আমার কাছে পাঠিয়ে দাও। তুমি জানো না, জিয়া অত্যন্ত উচ্চবিলাসী। সে অনেককে দিয়ে বাকশালের সদস্য হওয়ার জন্য আমার কাছে সুপারিশ করেছে। সে ধৈর্য ধরতে জানে না। আমি এখন সশস্ত্র বাহিনীর প্রধানকেই সদস্য করেছি, পরে হয়তো তাকেও করব। একথা শোনার পর আমি বঙ্গবন্ধুকে বললাম, পদাতিক বাহিনীর কাঠামো বিন্যাসের জন্য জিয়াকে আমরা আরও কিছুদিন দরকার। 1 সেপ্টেম্বর 1975 তার পদত্যাগপত্র গ্রহণ করে আপনার আদেশের জন্য পাঠিয়ে দেব। এতে বঙ্গবন্ধু সম্মত হলেন। বঙ্গবন্ধুর সঙ্গে কথোপকথনের সব কিছু না বলে আমি জিয়াউর রহমানকে জানালাম যে শফিউল্লাহর নিযুক্তির ব্যাপারে বর্তমানে কিছুই করতে চান না রাষ্ট্রপতি। আমি সেনাবাহিনীর কাঠামো বিন্যাস চূড়ান্ত করার জন্য পদত্যাগের আগ পর্যন্ত জিয়ার কাছ থেকে সহযোগিতা কামনা করে বললাম, আগামী 1 সেপ্টেম্বর তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে। এতে জেনারেল জিয়া সম্মত হন। 15 আগস্টের নৃশংস হত্যাযজ্ঞ ঘটার 2 দিন আগে সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনীর মধ্যে কিছু ষড়যন্ত্র আজ করতে পেরে আমাকে অব্যাহতি করেন। আমরা বিষয়টি নিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করি। বঙ্গবন্ধুও মনে হয় সামরিক গোয়েন্দা বিভাগের প্রধানের কাছ থেকে এর কিছুটা আভাস পেয়েছিলেন। ডিজিএফআই প্রধান ও আমার সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধু শফিউল্লাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিলেন। কিন্তু কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না বা সম্ভব হয়নি তা আমার এখনও অজানা। এর 2-3 দিন পরেই ঘটে এদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। সেনাবাহিনীতে ক্ষোভ ছিল। সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান নিজেও ক্ষুব্ধ ছিলেন। তিনি এ ব্যাপারে অনেকের সঙ্গেই কথা বলেছিলেন, এমনকি ভারতীয় দূতাবাসও বাদ যায়নি। ভারতীয় কূটনৈতিক জেএন দীক্ষিতের ভাষ্য অনুযায়ী, আমি এখনও ওই দিনগুলোর কথা স্মরণ করি।
যখন জিয়াউর রহমান মাঝে মধ্যে কথাবার্তা বলতে আমার বাসায় আসতেন এবং মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের প্রাপ্য সম্মান না দেওয়ার কারণে শেখ মুজিবের বিরুদ্ধে তিক্ততা প্রকাশ করতেন। এই ক্ষোভের অবশ্য কারণ ছিল। ক্র্যাকডাউনের আগে মুজিবের ঘোষণাগুলো বাদ দিলে জিয়াই প্রথম সেনা কর্মকর্তা যিনি চট্টগ্রামে রেডিও থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। যেসব কর্মকর্তা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী তাদের রেখে দেওয়া নিয়েও খুব ছিল। 15 আগস্টের অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও লক্ষ্য নিয়ে নানান মত আছে। এ ব্যাপারে অভ্যুত্থানকারী ফারুক রহমান এক সাক্ষাৎকারে অনেক খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারটি 1992 সালের 14 আগস্ট ধানমন্ডিতে ফ্রিডম পার্টির অফিসে নেওয়া হয়েছিল। ফারুক বলেন, আমি স্বীকার করছি শেখ মুজিবকে সপরিবারে হত্যার ঘটনা মর্মস্তুদ না হলেও দুঃখজনক। শেখ মুজিব ইজ দ্য ভিকটিম অফ দোজ হু আর বেনিফিশিয়ারিজ অফ হিজ লাইফলং পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। বাংলাদেশের সেনাবাহিনী বেসামরিক, রাজনৈতিক এবং বুদ্ধিজীবীদের মধ্যে যদি সততা ও দায়িত্বজ্ঞান থাকত, তাহলে শেখ মুজিব আজও বেঁচে থাকতেন। তাকে মরতে হতো না। 3টি বড় ভুল তার পতনকে অনিবার্য করে তুলেছিল। প্রথমত, দেশে ফেরার পর নিজেকে প্রধানমন্ত্রী না করে তার উচিত ছিল শুধু দলীয় প্রধান হিসেবে থাকা। দ্বিতীয় ভুলটা ছিল আওয়ামী লীগকে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরা, অর্থাৎ শুধু একজন আওয়ামী লীগারই শ্রেষ্ঠ বাংলাদেশী এই ধারণা সৃষ্টি করা। তৃতীয়ত, নিজেকে তার একজন গডের ভূমিকা অবতীর্ণ করা, যে কোনো ধরনের ফাইল তার সই ছাড়া পাশ হতো না। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ মুজিবের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। এটাও সত্য যে জনগণের সর্বোত্তম ইচ্ছায় তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার নেতৃত্বেই আমি পাকিস্তানিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ অংশ নিয়েছি। পাকিস্তান থেকে ফিরে না এলে তিনি জনগণের হৃদয়ে চির অমর হয়ে থাকতেন। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন অযোগ্য। তিনি জাতিকে স্বাধীনতা দিয়েছেন, তার আসলে আর কিছুই দেওয়ার ছিল না। 32 নম্বর অভিযান চলাকালে শেখ মুজিবের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তিনি প্রায় 45 মিনিট ধরে জেনারেল শফিউল্লাহ, জিয়াউর রহমান, তুফায়েল আহমেদ প্রমুখের সঙ্গে কথা বলেছেন ঢাকার বিদেশি মিশনগুলোর সঙ্গে। শুধু ভারতের সঙ্গে লাইন ডাউন ছিল। এটাও আমরা করিনি, আল্লাহ করেছেন। জেনারেল শফিউল্লাহর সঙ্গে কথা বলার সময় কর্নেল রশিদ তার কাছে ছিলেন। 15 আগস্টের আগে 15 মাসে আমি ভেবেছি, শান্তিপূর্ণ কোনো পথ খুঁজে পাইনি। ওই সময় বামপন্থীরাও তাকে হত্যার পরিকল্পনা করেছিল। রক্তপাত ছিল অনিবার্য। আমি না করলে অন্য কেউ করত। এটা এড়ানো যাইত না। আমার পরিকল্পনার পেছনে কোনো ষড়যন্ত্র নাই। আমি এ ঘটনার একক নায়ক। 12 আগস্টের আগ পর্যন্ত আমি, আমার স্ত্রী এবং চট্টগ্রামের হাফিজ ছাড়া অন্য কেউ জানত না এই বিষয়টা। এ নিয়ে আসলে তৎকালীন সামরিক অফিসারদের কাউকে বিশ্বাস করার উপায় ছিল না। আমার সামনে দৃষ্টান্ত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন এক পর্যায়ে জিয়াউর রহমান, শওকত আলীর মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মতিক্রমে শেখ মুজিবের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। বলেছিলেন, সকলের ইচ্ছা আপনি এখন সরে দাঁড়ান। পরে শেখ সাহেব যখন তাদের জিজ্ঞেস করলেন, এই অফিসাররা অস্বীকার করলেন। পরিণতিতে তাকেই চাকরি খোয়াতে হয়। ভাইরা বলেই কর্নেল রশিদকে দলে ভেড়াতে সাহস করেছিলাম আমি। আগস্ট অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের মধ্যে রশিদ ও ফারুকের দেওয়া কয়েকটি সাক্ষাৎকার, ওই সময়ের পরিস্থিতির কিছু বিবরণ পাওয়া যায়। এ নিয়ে একমাত্র ডালিমই একটা বই লিখেছেন। তাদের বর্ণনার মধ্যে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যায়। ফারুক দাবি করেছেন তিনিই অভ্যুত্থানের মূল হোতা। পরে তিনি বিষয়টি রশিদকে জানিয়েছিলেন তার সমর্থন পাওয়ার জন্য। রশিদ দাবি করেছেন যে তিনি অনেক দিন ধরেই অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য খন্দকার মুশতাককে তিনিই ভিড়িয়েছিলেন। খন্দকার মুশতাক দাবি করেছেন তিনি আগে থেকেই কিছুই জানতেন না। তাকে ডেকে আনা হয়েছে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। অভ্যুত্থানের আগে বা পরে তারা সবাই স্বীকার করেছেন যে তারা শেখ মুজিবের সরকারকে উৎখাত করতে চেয়েছেন। ডালিম এই অভ্যুত্থানের লক্ষ্যগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন এভাবে। মেজর শরীফুল হক ডালিম বলেন, বাকশালকে হটিয়ে প্রথমে একটি অসামরিক অন্তর্বর্তী সরকার ও পরে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে একটি
জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, জনগণ ও জাতীয় সংসদের মধ্যে যার পর্যাপ্ত সমর্থন আছে। মেজর জেনারেল শফিউল্লাহকে সরিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান এবং জেনারেল ওসমানীকে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা, সামরিক আইন জারি ও যত তাড়াতাড়ি সম্ভব একটি জাতীয় সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করা। ৭৪-এর ডিসেম্বর শেষে জরুরি অবস্থা জারি হলে সিরাজুল আলম খান গোপনে কলকাতায় চলে গিয়েছিলেন। ৭৫-এর মার্চে একবার ঢাকায় এসেছিলেন। কয়েকদিন পর তিনি আবার কলকাতায় চলে যান। ১৫ আগস্টের পরে তার ঘনিষ্ঠ সহযোগী জাসদ সমর্থিত ছাত্রলীগের সাহিত্য সম্পাদক রায়হান ফিরদাউস মধু কলকাতায় যান। ছাত্রলীগের সভাপতি আ.ফ.ম. মাহবুবুল হক বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সিরাজুল আলম খানকে ব্রিফ করার দায়িত্ব দিয়েছিলেন তাকে। মধু কলকাতায় পৌঁছে ৩-৪ দিন পর ভবানীপুরের রাজেন্দ্র প্রসাদ রোডে চিত্তরঞ্জন সুতারের বাড়িতে সিরাজুল আলম খানের দেখা পান। চিত্তরঞ্জন সুতার স্বাধীনতার আগে থেকেই কলকাতায় থাকতেন এবং ভারত সরকারের সঙ্গে শেখ মুজিবের যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করতেন। মুক্তিযুদ্ধের সময়ে তার বাড়িটি ছিল মুজিব বাহিনীর যোগাযোগের কেন্দ্র। ১৯৭৩ সালের নির্বাচনে চিত্ত সুতার বরিশালের একটি আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদের সদস্য হলেও থাকতেন কলকাতায়। মাঝে মাঝে ঢাকায় আসতেন। মধুর মনে হয়েছিল সিরাজ ভাই খুবই কনফিউজড। তার সঙ্গে আলোচনা করে মধু বাংলাদেশের পরিস্থিতি, জাসদের ভূমিকা এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে একটা সম্পর্ক তৈরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ইংরেজিতে একটা চিঠির খসড়া তৈরি করেন। এরপর মধু গেলেন দিল্লি। সেখানে বাংলাদেশ হাই কমিশনের তৃতীয় সচিব ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মহসিন হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি কামাল উদ্দিন বললেন চিঠিটা তিনি দিল্লির চীনা দূতাবাসে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কোন পরিস্থিতিতে সামরিক অভ্যুত্থান ঘটে তা নিয়ে অনেক একাডেমিক আলোচনা হয়েছে। শুধু ষড়যন্ত্র তথ্য দিয়ে বিষয়টি বোঝা যাবে না। মোটা দাগে 3টি কারণ নির্দিষ্ট বলা যায়। 1, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রিকতা। অপর থেকে নিচ পর্যন্ত কর্তৃত্বের পরম্পরা, শৃঙ্খলা, সংহতি, জাতীয়তাবোধ এবং কৃচ্ছতা সামরিক বাহিনীতে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি করে যা তাদের দেশপ্রেমহীন লুটেরা এবং দুর্নীতিবাজ রাজনীতিকদের কবল থেকে দেশকে রক্ষা করতে উৎসাহিত করে। 2, রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা, যেমন রাজনৈতিক প্রতিষ্ঠানের নড়বড়ে অবস্থান, বৈধতা নিয়ে প্রশ্ন, নিচুমনের রাজনৈতিক সংস্কৃতি, এসব কিছু সামরিক বাহিনীকে রাজনৈতিক মঞ্চে টেনে আনে। সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব, উপদলীয় চক্র, গোষ্ঠীগত স্বার্থ ও কারো কারো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সামরিক হস্তক্ষেপের সুযোগ করে দেয়। এটা ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল যথেষ্ট। 1971 সালের চেতনা 1974 সালে এসে হারিয়ে গিয়েছিল। সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বাড়ছিল। সেনাবাহিনীতে যথেষ্ট শৃঙ্খলা ছিল না, গোষ্ঠীগত দ্বন্দ্বও ছিল। সেনাবাহিনী নিয়ে শেখ মুজিব অস্বস্তিতে ছিলেন। একদিকে পেশাদারত্বের অভাব, অন্যদিকে দলাদলীয় কুন্দল, এসব তার না জানার কথা না। পাকিস্তান থেকে বাঙালি সেনা সদস্যরা ফিরে এলে তাদের মধ্যে সবচেয়ে দুষ্টদের একজন মেজর জেনারেল খলিলুর রহমানকে তিনি বিডিআর এর মহাপরিচালক নিযুক্ত করেছিলেন। জেনারেল খলিল শেখ মুজিবের বন্ধুর মতো। তারা দুজনই ছাত্রজীবনে কলকাতায় বেকার হোস্টেলে সতীর্থ ছিলেন। ৭৪-এর শেষের দিকে বিডিআর এর একটি প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। ওই সময় আক্ষেপ করে জেনারেল খলিলকে তিনি বলেছিলেন, আমি রয়্যাল পিন্ডিতে সিহালা ডাকবাংলোতে ওই শয়তান ভুট্টুকে বলেছিলাম যে আমাকে অন্তত 20 জন সামরিক অফিসার এখনই দাও। ভুট্টু রাজি হয়েছিল, কিন্তু কথা রাখেনি। যদি কথা রাখত তবে আজ আমাদের সেনাবাহিনীর এই অবস্থা হতো না। 1973 সালের শেষ দিকে পাকিস্তান থেকে বাঙালিরা ফিরে আসতে শুরু করলে সেনাবাহিনীতে তাদের আত্মীকরণ নিয়ে প্রশ্ন ওঠে। মুক্তিযোদ্ধা ও পাকিস্তান ফেরত সৈনিকদের নিয়ে একই সামরিক বাহিনী হওয়া উচিত কিনা এ নিয়ে বিতর্ক ছিল। মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের দ্রুত কয়েক ধাপ পদোন্নতি দেওয়ায় পাকিস্তান ফেরত অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা অপেক্ষাকৃত জুনিয়রদের অধীনে কাজে যোগ দেন।
মুক্তিযোদ্ধা ও পাকিস্তান ফেরত এই বিভক্তির ফলে সেনাবাহিনীতে বিভেদ ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে। লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিনকে জেনারেল ওসমানী সেনাপ্রধান করতে চেয়েছিলেন। শেখ মুজিব ও অন্য সিনিয়র আওয়ামী লীগ নেতারাও একজন সিনিয়র অফিসারের হাতে সেনাবাহিনীর ভার দিতে চেয়েছিলেন। এ অবস্থায় কিছু তরুণ কিন্তু প্রভাবশালী মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা ও অসামরিক নেতা জোরালোভাবে এর প্রতিবাদ করেন এবং শেখ মুজিবকে সিদ্ধান্ত বদল করতে বাধ্য করেন। পরবর্তীতে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও তুফায়েল আহমেদের সঙ্গে আলাপের সূত্র ধরে জেনারেল খলিলের দেওয়া বিবরণে জানা যায়, খলিল বলেন, সেদিন তুফায়েল ও রাজ্জাক আলোচনা প্রসঙ্গে আরও বলেছিলেন, খলিল ভাই, আরেকটা মারাত্মক ভুলও আমরা করেছি, প্রধানত জিয়াউর রহমানের নেতৃত্বে কিছু সামরিক অফিসারের প্ররোচনায়। এদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম বঙ্গবন্ধুর কাছে। বলেছিলাম জেনারেল ওয়াসি সেনাবাহিনীর প্রধান হতে পারেন না, সেনাবাহিনীর প্রধান হবেন একজন বাঙালি ও মুক্তিযোদ্ধা। জেনারেল ওয়াসি বাঙালি নন। মুক্তিযুদ্ধে জেনারেল ওয়াসির অবদানের কথা এবং তার জন্য তার ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু, কিন্তু আমরা মানিনি। অবশেষে অত্যন্ত অনিচ্ছায় তিনি রাজি হলেন। শফিউল্লাহ ও জিয়াউর রহমানকে মেজর জেনারেল পদে উন্নীত করে তাদের সেনাবাহিনীর প্রধান ও ডেপুটি প্রধান নিযুক্ত করলেন। আমি সেদিন তাদেরকে আরও প্রশ্ন করেছিলাম, যদি ওয়াসিকে সেনাবাহিনীর প্রধান করা হতো তবে কি ইতিহাস অন্যরকম হতো? তাদের উত্তর ছিল নিঃসন্দেহে। ওয়াসি ছিলেন ইংরেজ আমলের নিয়মতান্ত্রিক ধারার সৈনিক। নিয়মতান্ত্রিকতা ছিল তার রক্তে। দুদিকেই তিনি পুরো সেনাবাহিনীকে বিশৃঙ্খলামুক্ত করে তাকে একটি সুসংগঠিত সংগঠনে পরিণত করতেন। নানা কারণে সামরিক বাহিনীর প্রায় সবাই ছিলেন ভারত বিরোধী। তারা মনে করতেন তারা ৭১-এ কাজ শেষ করার পর ভারতীয় বাহিনী স্রেফ ঢুকে পড়েছে। যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া উন্নত মানের সব অস্ত্রশস্ত্র ভারত নিয়ে যাওয়ায় সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ ছিল। ভারত বিরোধী মনোভাব ক্রমে মুজিব বিরোধিতায় রূপ নেয়। সেনাবাহিনীর লোকেরা মনে করত তারা অবহেলার শিকার। প্রধানমন্ত্রী পুত্র শেখ জামাল যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট থেকে ৪ মাসের একটা সংক্ষিপ্ত কোর্স শেষ করে ঢাকায় ফিরে এলে তাকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়। তাকে গুরুত্বপূর্ণ একটা পদে বসানো হবে বলে গুঞ্জন ছিল। সরকারি প্রশাসনের মতো সামরিক বাহিনীকেও বাকশালের নিয়ন্ত্রণে আনা হবে বলে প্রচার ছিল। যখন অভ্যুত্থান হলো, দেখা গেল যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ কয়েকজন সেনা কর্মকর্তা মাত্র ১৪০০ সৈনিকের সমর্থন নিয়ে একটি সরকারের পতন ঘটিয়েছিল। অভ্যুত্থানটি ছিল আচমকা, দ্রুত এবং নৃশংস। ভারতের সঙ্গে গোপন চুক্তি নিয়ে দেশে অনেক হইচই হয়েছে। ডক্টর কামাল হোসেন এ প্রসঙ্গে মন্তব্য করে বলেন, দুই দেশের মধ্যে কোনো গোপন চুক্তি ছিল না, যদিও এ নিয়ে অনেক প্রচার ছিল। অভ্যুত্থানকারীরা পরে পররাষ্ট্র দপ্তরে গিয়ে গোপন চুক্তির খোঁজ করেছিল, সেটা আরও পাওয়া যায়নি। পাকিস্তান আমলে সম্ভাব্য শত্রুর আক্রমণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। ৬ দফার শেখ মুজিবের পূর্ব পাকিস্তানের জন্য আলাদা মিলিশিয়া বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি এই পথে হাঁটেননি, বরং সনাতন ধারার সেনা, নৌ ও বিমান বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। আবার জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে তাকে সেনাবাহিনীর দৃষ্টিতে একটা প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেন। এর ফল হয়েছিল নেতিবাচক। ১৯৭৩ সালের শেষে পাকিস্তান থেকে সেনাবাহিনীর আটকে পড়া বাঙালি সদস্যরা ফিরে এলে শেখ মুজিব তাদের অবসরে পাঠাতে বা অন্য কোথাও নিয়োগ দিয়ে পুনর্বাসন করতে পারতেন, কিন্তু এটা না করে তিনি তাদের প্রায় সবাইকে সামরিক বাহিনীতে নিয়ে নেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে সামরিক বাহিনীর মুক্তিযুদ্ধ সদস্যরা চাকরিতে 2 বছরের সিনিয়রিটি পেয়েছিলেন। পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তাদের অনেককেই তাদের জুনিয়রদের অধীনে যোগ দিতে হয়েছিল। ফলে সামরিক বাহিনীতে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। শেখ মুজিব সামরিক বাহিনীতে এক ধরনের ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক তৈরি করলেন। একটি স্বচ্ছ প্রতিরক্ষা নীতি তৈরি করতে না পারার কারণে শেখ মুজিবের বিরুদ্ধে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তিনি প্রায়ই বলতেন আমার সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনীর মধ্যে ছিল অবহেলা আর বঞ্চনার ক্ষোভ। শেখ মুজিবের বিরুদ্ধে তার দলের মধ্যে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ আছে। স্বাভাবিকভাবেই অভিযোগের তীরটি খন্দকার মুশতাকের বিরুদ্ধে। অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানকে দেওয়া এক সাক্ষাৎকারে খন্দকার মুশতাক বলেছিলেন, অভ্যুত্থানের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। মেজররা শেখ মুজিবকে হত্যা করার পর তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের অনুরোধে রাষ্ট্রপতির দায়িত্ব নেন, কেননা সরকার গঠনে বিলম্ব ভারতীয় হস্তক্ষেপের সুযোগ করে দিত। এ ব্যাপারে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ, যিনি
খন্দকার মুশতাকের সরকারের উপরাষ্ট্রপতি হিসেবে যোগ দিয়েছিলেন, তিনি বলেন, আমাকে মুশতাক সাহেব দৃঢ়ভাবে জানিয়েছেন যে তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত নন, কেবল ঘটনাচক্রের শিকার। তবে একথা বলেছিলেন যে তিনি জানতেন বঙ্গবন্ধুকে অন্তরীণ রাখা হবে। এটা বলেছিলেন আগস্টের শেষে কোনো এক শুক্রবারে জুমার নামাজের পর। কিন্তু পরে আমি অবগত হই যে তিনি সবই জানতেন। কতিপয় ব্যক্তির নাম উল্লেখ না করে ইঙ্গিতে বলেছিলেন এরা অনেক কিছুই জানতেন। যাদের প্রতি ইঙ্গিত করেছিলেন তারা ৭৫-এর ঘটনাবলী নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এরা বিতর্কের ঊর্ধ্বে এবং উচ্চাসনেই আছেন। শেখ মুজিবের প্রতি মুশতাকের প্রচণ্ড ক্ষোভ ছিল। তা উঠে এসেছে সাংবাদিক আমানুল্লাহর ভাষ্যে। মুশতাক প্রকাশ্যে কখনো শেখ মুজিবের সমালোচনা করেননি। তবে তিনি নিজেকে অবহেলিত এবং অবদমিত মনে করতেন। মুশতাকের শ্বশুর ফকির সাহেব একসময় বরিশালের এসডিও ছিলেন। এই সময় তার সঙ্গে আমানুল্লাহর বাবা রাজনীতিবিদ আইনজীবী বিডি হাবিবুল্লাহর ঘনিষ্ঠতা হয়েছিল। সেই সূত্রে মুশতাক আমানুল্লাহকে জানাতেন। ১৯৮০ সালে মুশতাক আমানুল্লাহকে তার বাসায় ডেকে পাঠিয়েছিলেন কথা বলার জন্য। বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক আব্দুস সালামও সেখানে উপস্থিত ছিলেন। তাদের আলাপচারিতার সূত্র ধরে আমানুল্লাহকে লেখক এক সাক্ষাৎকারে বলেন, খন্দকার মুশতাক বাণিজ্যমন্ত্রী থাকাকালে কাঁচামরিচের দাম অনেক গুণ বেড়ে যায়। শেখ মুজিব বাজার নিয়ন্ত্রণ করতে রক্ষী বাহিনী নামিয়েছিলেন। ফলে মরিচের বাজার থেকে একেবারে উধাও হয়ে যায়। মুশতাকের মতে বাণিজ্যমন্ত্রী হিসেবে তার মতামত উপেক্ষা করে অন্য কোনো মহলের পরামর্শে রক্ষী বাহিনী নামানোর সিদ্ধান্তটি ভুল ছিল এবং স্বেচ্ছাচারিতার একটা উদাহরণ। মুজিব ক্রমেই অসহিষ্ণু হয়ে পড়ছিলেন। এটা ছিল অ্যারোগেন্স অফ পাওয়ার। মুশতাক বলেছিলেন মুজিব ন্যাপ ও কমিউনিস্ট পার্টির প্রভাবেই বাকশাল প্রবর্তন করেছিলেন। বামপন্থীদের প্রতি ক্ষুব্ধ মুশতাক বলেন, মনি সিং ও বামপন্থীরা কি মনে করে তারাই শুধু দাস ক্যাপিটাল পড়েছে? দাস ক্যাপিটাল আমরাও পড়েছি, তবে তারা কমিউনিস্ট হয়েছে, আমরা হই নাই। তারা যেন মনে না করে আমরা বুঝি সমাজতন্ত্র বুঝি না। আমরাও বুঝি, তবে তাদের ওই ধরনের সমাজতন্ত্র আমরা চাই না। খন্দকার মুশতাক আহমেদ যে একজন বিশ্বাসঘাতক একথা ১৫ আগস্টের আগে কেউ বলেনি। আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের কুন্দল ছিল, কিন্তু দলের কেউ মুজিব হত্যার ষড়যন্ত্র অংশ নেবে এটা ঘুণাক্ষরেও কেউ ভাবেনি। মুজিব পরিবারের জীবিত ২ সদস্য, তার ২ মেয়ে শেখ হাসিনা এবং শেখ রাহানা তখন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল্লাহ হকের অতিথি হিসেবে ছিলেন। মুজিব হত্যার খবর প্রচারিত হওয়ার পর এক মুহূর্তেই তাদের পৃথিবীটা বদলে গেল। সানাউল্লাহ হক শেখ মুজিবের ২ কন্যাকে যেন তাড়াতে পারলেই বাঁচেন। ওই সময় জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। ১৬ আগস্ট সন্ধ্যায় হাসিনা রেহানা জার্মানিতে পৌঁছে রাষ্ট্রদূতের বাড়িতে আশ্রয় নেন। হুমায়ুন রশিদ চৌধুরীর ভাষ্যে জানা যায়, এক পর্যায়ে হাসিনা জানতে চাইল কে এই ঘটনার নায়ক। আমি বললাম রেডিও রিপোর্ট থেকে শুনেছি খন্দকার মুশতাকের কথা। হাসিনা কোনো মতেই বিশ্বাস করতে রাজি নয়। সে বলছিল তা কি করে হয়, আব্বার সঙ্গে মুশতাক চাচা কত ঘনিষ্ঠ, পরিবারের একজন সদস্যের মতো, তিনি জঘন্য হত্যাকাণ্ডে জড়িত হতে পারেন না। ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল্লাহ হককে শেখ মুজিব স্নেহ করতেন। অনেকর অমতে তিনি তাকে রাষ্ট্রদূত করেছিলেন। হুমায়ুন রশিদ চৌধুরীর অনুরোধ সত্ত্বেও তিনি তার বাড়িতে হাসিনা রেহানাকে আশ্রয় দেওয়া তো দূরে থাকুক, জার্মান সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য তাদের গাড়ি দিয়েও সাহায্য করতে অস্বীকার করেন। হুমায়ুন রশিদ চৌধুরী গাড়ি পাঠিয়ে তাদের আনার ব্যবস্থা করেন। সানাউল হক পরে ঢাকায় বঙ্গবন্ধু পরিষদের সদস্য হয়েছিলেন। মুজিব হত্যায় দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে অনেক লেখাজোখা হয়েছে। এ প্রসঙ্গে সন্দেহের তীর মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই তাক করা হয়। ১৯৭১ সালের ঘটনা প্রবাহ এবং মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্বস্তির কারণ হয়েছিল। নিক্সন প্রশাসন এবং নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানি সামরিক জান্তার পক্ষ নিয়েছিলেন। বলা চলে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিপরীতেই বাংলাদেশের জন্ম হয়েছিল। যুদ্ধ পরবর্তী সরকার সমাজতন্ত্রকে অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সখ্য গড়ে তুলেছিল। বিষয়টি মার্কিন প্রশাসনের সুনজর হয়নি। খন্দকার মুশতাকের মার্কিন ঘেঁষা মনোভাব কোনো লুকানো ব্যাপার ছিল না। আগস্ট অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সংশ্লিষ্টতা কিংবা পরোক্ষ মদত ছিল বলে অনেকেই ধারণা করে থাকেন। এ প্রসঙ্গে
অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের মূল্যায়ন এখানে তুলে ধরা হলো। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, 15 আগস্টের অভ্যুত্থানকে ঘিরে ষড়যন্ত্রের নানান তথ্যের সত্যতা যাই থাকুক না কেন, বাস্তবতা হলো এই যে প্রায় সকল অভ্যুত্থান অভ্যন্তরীণ ঘটনাবলী ও ক্ষমতার দ্বন্দ্ব থেকে উদ্ভূত হলেও বাইরের শক্তির উৎসাহ পাওয়া বা না পাওয়ার উপর নির্ভর করে এর সফলতা বা ব্যর্থতা। মুজিব পরবর্তী সরকারগুলোর সাফল্য যুক্তরাষ্ট্রের সাহায্যের ওপর নির্ভরশীল ছিল এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের উষ্ণ সম্পর্ক তৈরি করতে আগস্ট অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের নানান কার্যকলাপ, বিশেষ করে রক্ষী বাহিনীর অত্যাচার মানুষকে এতটাই ক্ষুব্ধ করেছিল যে সাধারণ মানুষ মনে মনে এই অবস্থা থেকে পরিত্রাণ চাইছিল। রক্ষী বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হতো। আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাদের ব্যক্তিগত বিরুদ্ধে কাজে লাগিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষী বাহিনী লেলিয়ে দিত। এরকম একটা উদাহরণ পাওয়া যায় রক্ষী বাহিনীর উপপরিচালক আনোয়ারুল আলমের বর্ণনায়। বরিশালের আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও আবুল হাসনাত আবদুল্লাহকে কোনো একটি গ্রামে কিছু লোকের কাছে বেআইনি অস্ত্র আছে এই অভিযোগ করেন। আনোয়ারুল আলম যথাস্থানে গিয়ে গাড়ি তল্লাশি করে জানতে পারেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একেবারে নিরীহ লোক। জমিজমা সংক্রান্ত বিরোধে বা অন্য কোনো কারণেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আলম বুঝতে পারলেন রক্ষী বাহিনীর অল্প বয়সী সদস্যদের ব্যবহার করে আওয়ামী লীগের স্থানীয় অসৎ নেতারা গ্রামের মানুষের মধ্যকার বিবাদ থেকে ফায়দা লুটতে চায়। এতে দুর্নাম হয় রক্ষী বাহিনীর। আনোয়ারুল আলমের বর্ণনা থেকে জানা যায়, বরিশালের সাধারণ মানুষের ওপর, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর কী পরিমাণে নির্যাতন হয়েছিল তা বোঝা গিয়েছিল যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় সেদিন। দেশটা ছিল নীরব, নিথর, স্তব্ধবাক। কিন্তু বরিশাল শহরে কয়েক হাজার লোকের স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল বের হয়েছিল। তবে সেটা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলে নয়। তারা আনন্দ মিছিল বের করেছিলেন বরিশালের নির্যাতনকারীদের হাত থেকে তারা রক্ষা পেয়েছিলেন বলে। অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের খবর শুনে অনেকেই হকচকিত হয়ে পড়েন। যারা ঢাকার বাইরে ছিলেন তারা ঘটনার আকস্মিকতায় কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এই সময় একটি বিবরণ পাওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন শচীন কর্মকারের কাছ থেকে। শচীন সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 74-এ কুমিল্লা সেনানিবাসে তার পোস্টিং হয়। এই সময় কুমিল্লার ব্রিগেড কমান্ডার ছিলেন কর্নেল মাশহুরুল আলম। তাকে রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারির কোলাহলে কর্নেল আমজাদ হোসেন চৌধুরী কুমিল্লায় ব্রিগেড কমান্ডার নিযুক্ত হন। 15 আগস্ট ও তার পরের কয়েকদিনের ঘটনা বিস্তারিত বর্ণনা দিয়েছেন শচীন কর্মকার। তিনি বলেন, আমি ছিলাম মূল ক্যান্টনমেন্টের মেইন মেসে, যেটাকে বলে ডিপ ম্যাস। পরের রুমটায় থাকতো আর্টিলারির নুরুল ইসলাম। রিপ্যাট্রিয়েশন যখন হয়ে যায় তখন রুমের স্ফেয়ারসিটি হয়ে যায়। আমার রুমে ভাগে পড়লেন আমার কোম্পানির অফিসার হামিদুল হোসেন বীর বিক্রম। সকালবেলা বাথরুমে, প্যারেডে পিটিতে যাব 6টা 6:30 হবে। ওই সপ্তাহে আমি ছিলাম গ্যারিসনের ডিউটি অফিসার। আমাদের রুমে হিটার টিটার গিজার নাই, শাওয়ার অনেক উপরে। আগের দিনের বিল্ডিং, ঝপঝপ শব্দ হয়। হামিদুল চিৎকার করছে, আমি শুনি নাই। তারপর দরজায় লাথি মাইরা বলল, স্যার ভাঙ্গা ফেলবো। বাধ্য হইয়া কল বন্ধ করতে হইল। ভাঙবা কি কারণে ভাঙবা? কয় যে শেখ সাহেব মারা গেছে। টাওয়েল পাচাইয়া কোন রকম বাইরে হইলাম। আমারে বিশ্বাস করানোর জন্য রেডিওটা জুড়ে সাইরা দিছে। শুনলাম মেজর শরীফুল হক ডালিম বলছেন, আমি মেজর ডালিম বলছি। গলাটা চিনি। আমাদের সঙ্গে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলেন। তাড়াতাড়ি কাপড় পইরা আমার শিওরে ফোন করলাম। সিও ছিলেন সৈয়দ আব্দুল মান্নান, সুনামগঞ্জ বাড়ি। বললেন, ইউনিফর্ম পরে তাড়াতাড়ি চলে আসো। ব্যাটালিয়নে পৌঁছাতে আমার সিও চইলা আসলো। গ্যারিসন ডিউটি অফিসারের আলাদা একটা ফোন থাকে, হটলাইনে সব ক্যান্টনমেন্টে কথা বলার জন্য। মেজর আবেদ সিলেটে বিডিআরের সেক্টর কমান্ডার। বললাম, স্যার আপনি পিলখানায় বলেন। এভরি 1 hour হি ইউজ টু গিভ মি এ কল। আমিও ঢাকায় আমার হটলাইনে স্টেশন হেডকোয়ার্টারে, MS ব্রাঞ্চ, সবখানে যেখানে আমার অ্যাক্সেস আছে ফোন করলাম।
যখন কনফার্ম হইয়া গেলাম যে অ্যাসাসিনেশন হ্যাজ রিয়েলি হ্যাপেন্ড, তখন আমরা ডেপ্লয়মেন্ট করলাম। দেখলাম 12 থেকে 13 জন সোলজার পালাইয়া গেছে। আতঙ্ক যখন শুনছে বর্ডারে ভারতীয় সেনাবাহিনী আসছে, একটা রিউমার আমাদের সেনাবাহিনীর অনেকে ডেজার্ট করল। ঘন্টা দুয়েক পরে ব্রিগেড কমান্ডার আমজাদ খান চৌধুরী আমাকে ডাকলেন। বললেন যদি সম্ভব হয় তাহলে বিবির বাজার, আমাদের কাছেই কুমিল্লা বর্ডারে, দেখো যে ভারতীয় সেনাবাহিনী কতদূর অগ্রসর হইয়াছে এবং তারা আসলে সীমান্ত অতিক্রম করবে কি করবে না। ফিল্ড ইন্টেলিজেন্সের আতিককে বললাম চলো যাই। আমরা ইউনিফর্ম খুইলা সিভিল ড্রেস পরলাম, একটা স্মাগলারে ধরলাম। এতদিন পিডাইতাম, এখন স্মাগলার হইলাম। গিয়া দেখলাম যে ডেপ্লয়মেন্ট আছে, সতর্ক অবস্থা। দূর থেইকা ফরমেশন দেখে বুঝতে পারলাম 2-1টা সজোয়া গাড়ি আছে, হালকা আর্টিলারি। মনে হইল একটা ব্যাটালিয়ন প্লাস একটা ব্রিগেড পর্যন্ত মুভমেন্ট আছে। আমরা 5টা-6টার মধ্যে ব্যাক কইরা আসলাম। সন্ধ্যা একটা স্টাডি পিরিয়ড টাইপের মিটিং ডাকলেন আমজাদ সাহেব, ফলোড বাই ডিনার। আমরা কি দেখলাম এটা বললাম। বিভিন্ন লোক, কেউ লড়কেলেঙে পাকিস্তান, ভারতীয় সেনাবাহিনীর কি আছে আমরা তো এইসব। আমরা কেউ বলল আমরা ভারতীয় বাহিনীর কাছে প্রতিযোগিতায় কিছুই না, এইসব বিভিন্ন রকম কথা। সবাই জিজ্ঞেস করলো অ্যাজ এ কমান্ডার হোয়াইট ইজ ইয়োর ইনস্ট্রাকশন টু আস। উনি একটা চমৎকার ইংরেজি বলেছিলেন যেটা আমার সারা জীবন মনে থাকবে। দ্য মেয়ার প্রেজেন্স অফ ইন্ডিয়ান আর্মি অ্যাট দ্য সাইড অফ দ্য বর্ডার ইজ এনাফ থ্রেট ফর দিস ফরমেশন। I will not put my unarmed soldiers in front of armed tank. Rather, I will follow their instruction. এই ধরনের কোনো ইম্প্রপারশনেট যুদ্ধের কথা আমি বলতে পারি না। যুদ্ধ কোনো সলিউশন না, এটা কূটনৈতিক সলিউশনের মাধ্যমেই যা কিছু হইতে হবে, এবং সেটা পলিটিক্যাল নেতারাই করবে। আমাকে জিজ্ঞেস করলো আমার জায়গায় তুমি হলে কি করতা। বললাম স্যার আমি এই দুইটার মধ্যে একটাও করতাম না। বলতাম ইউনিফর্ম খুইলা লুঙ্গি পইরা আর্মসার অ্যানিমেশন নাও, বাড়িতে চইলা যাও। বললেন তাতে কি লাভ হইতো। বললাম অন্য কিছু না করে প্রতিরোধ যুদ্ধ, গেরিলা যুদ্ধ করার জন্য বলতাম। না হইলে কমসে কম ডাকাতি করতাম। ডাকাতি করলে ইন্ডিয়ান আর্মি থাকতে পারবে না, আইন শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত হবে। আসাম উলফা, ওদের অনেক সমস্যা আছে। বাঙালি তো সুস্থ থাকতে পারে না, ডাকাতি করবে। শান্তিরক্ষী বাহিনী আসবে, সভরেন্টি রক্ষা করার কাজ কিছু একটা হবে স্যার। জাতিসংঘ আসলে তো আমার সভরেন্টি কাইরা নিবে না। বললেন ইট ইজ এ নটোরিয়াস আইডিয়া, নেভার থট অফ। এই হইল 15 আগস্টে আমার অভিজ্ঞতা। 2 বা 3 দিন পরে আমাকে কোনো একটা কাজে আর্মি হেডকোয়ার্টারে আসতে হলো। আর্মির গাড়ি দেখলে সবাই রাস্তা থেইকা দৌড় দেয়। মোটামুটি একটা আরামের মধ্যে আসলাম। ক্যান্টনমেন্ট ঢুকেই ফার্স্ট থিং যেটা আমার কাছে সিগনিফিক্যান্ট মনে হইছে যে দেশে একটা ডাকাত পড়ছে। মনে হইল লুটেরার রাজ্য। রেডিও অফিসে গেলাম, চেনাশোনা একটা অফিসার, নাম বলা ঠিক হবে না, কোনো এক আওয়ামী লীগ নেতার আত্মীয়, ক্যাপ্টেন, কিছুদিন আগে চাকরিচ্যুত হইছে। সে দেখি যে ইউনিফর্ম পইরা ওইখানে আছে। বলল যে বৃহত্তর কিছু অর্জন করতে হইলে ক্ষুদ্র কিছু ত্যাগ স্বীকার করতে হয়। অপরে আমার বন্ধু ছিল একটা ডেপুটি ডাইরেক্টর আপেল মাহমুদ। তো আপেলের ওইখানে ঢুকলাম, সিঙ্গাড়া খাইলাম। ও আবার সব পক্ষের লোক, আমাদের যেমন প্যানিক আছে ওর নাই। পিয়নটা চা আনতে দেরি করলো, বাইর হইয়া তারে পিটান দিল, সুইট ঝাড়ি দিল, উর্দুতে গালি দিল, দেরি হচ্ছে কেন আনতে। আর্মি ইউনিফর্ম পরা ঘাতকদের একজন না হইয়া যাই। ওর আচরণে আরও ভয় পাইয়া গেলাম। কোনো রকমের সিঙ্গাড়া টিঙ্গাড়া খাইয়া মানে কাইটা পড়লাম আমি। হেডকোয়ার্টারে আইসা দেখলাম যে আমাকে তো রিপোর্ট করতে হবে লগ এরিয়াতে। দেখলাম সিচুয়েশন কন্ট্রোল। কে দায়িত্বে আছে বোঝা যায় না। এটা একটা স্বাস্থ্যকর সিচুয়েশন না আমার জন্য। সিজিএস খালেদ মুশাররফরে দেখলাম এক নজর। উনি আমারে ইশারা করলেন থাকতে। উনার সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক ছিল। ওখান থেকে বের হইয়া ক্যান্টনমেন্টের ওখানে কয়টা ফলের দোকান ছিল, হাবিব ফ্রুটস ছিল। একটা ফোনের জায়গায় গিয়া জানলাম যে চলে আসতেছি। বিমানের ক্যাটানিং স্টেশন ছিল, সেখানে শাকের ভাই ছিলেন। ওনার ওইখান থেকে ফোন করলাম, উনি কোর বিবরণ দিলেন। দেখলাম বিকাল হইয়া গেছে,
ভাবলাম সকালে যাই, রাতটা কাটাই। ওয়াপদার ডেপুটি ডাইরেক্টর ছিলেন মাহফুজ আলম বেগ। উনি আমার যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। উনি থাকতেন বনানী ওয়াপদা স্টাফ কোয়ার্টারে। আমি আইসা ওনাকে কানেক্ট করলাম। শাহজাহানপুর খিলগাঁও থাকতেন মীর উত্তম শাহজাহান উমর। যেহেতু আমরা একসঙ্গে যুদ্ধ করা লোক, কিভাবে যেন আমাদের মধ্যে একটা কানেকশন হইল। যদি কাছাকাছি থাকি তারা সকালে ওয়াপদা বিল্ডিংয়ে আসবে। কর্নেল তাহের তখন রেজারে চাকরি করতেন, ডাইরেক্টর ছিলেন। বেগ সাহেব এবং শাহজাহান উমর দুজনেই আমার খুব ঘনিষ্ঠ। সেরেনিয়াবাদ তখন পানি সম্পদ মন্ত্রী। বেগ সাহেব শাহজাহান উমরের সামনে কর্নেল তাহেরকে জিজ্ঞেস করছে, তাকে আপনারা মাইরা ফেলছেন? তাহের বললেন, কই, তাকে তো মারার কথা না। বেগ সাহেব আমারে বলছে। শাহজাহান উপর আমার ঘনিষ্ঠ লোক বলল, বুঝছিস কাদের মারার কথা? 15 আগস্ট। তুই তাহের তাইলে জানতিস। একেবারে ইনস্ট্যান্ট শাহজাহানের উমরের। আমি বুঝে নিয়েছি যে তাহের জানতো। দে আর পার্ট অফ ইট। এবং গণবাহিনীর ব্যাপারটা, তাহের তো গণবাহিনীর লিফলেট দিতেন সেনাবাহিনীতে। আমি লিফলেট পড়েছি। তাদের পেনিট্রেশন এরকম, আবার ডিএফআইতে তাদের পেনিট্রেশন। রাজশাহী বিভাগের যে ইনচার্জ ছিল তার নাম হইল মেজর সেলিম। সেলিম আমাকে ইন্টারোগেট করে র সম্পর্কে। তখন র কি জিনিস আমি বুঝি না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তার কথাবার্তার ধরন যা ছিল সেই সময়টা সবাই বুঝতে পারতাম, কিন্তু কি রিয়্যাক্ট করতে হয় সেটা জানতাম না। হি ওয়াজ টকিং টু দ্যাট লেভেল অফ নুইসেন্স উইথ মি। আমাকে 2 দিন কন্টিনিউয়াসলি জেরা করল। এটা 15 আগস্টের আগের ঘটনা। এই দৃষ্টতা তাদের ছিল। এইটা ছিল অব্যবস্থাপনা। এই সময় কোনো কিছুই প্রফেশনালি চালানো হয় নাই। কতখানি পেনিট্রেশন ছিল গণবাহিনীর। লিফলেট যে দিত সেটা ডিজিএফআই এর বিষয় না, বিষয় হইল আমি রয়ের কি না। অল ফোকাস ওয়াজ মিসলিড, মিসজাজড, মিসগাইডেড। একটা সিকিউরিটি ফোর্সের যা দরকার তা বিন্দুমাত্র ছিল না। আমি 18 আগস্ট ঢাকায় আসি। সম্ভবত 20 বা 22 তারিখ চলে যাই। শফিউল্লাহ ইনক্যাপাসিটেড হইয়া গেছিল, অক্ষম, কোনো কমান্ড নাই। কমান্ড সব ওদের হাতে, ঘাতকদের হাতে। আর জিয়া, যেটুকু আমার কাছে মনে হইছে, এক ধরনের লিভারেজ ছিল, মানে একটা অথরিটি ছিল, ফুল অথরিটি না। ওই সময় অ্যাবসলিউট কন্ট্রোল ছিল বইলে আমার মনে হয় নাই। একজাস্ট সিচুয়েশনটা কি কেউ বলতে পারছে না। এই অবস্থায় আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরলাম। তবে এইটা বুঝলাম, কান্ট্রি ইজ বিং রান বাই ফিউ মেজর্স। কুমিল্লা যাওয়ার পর আমি জানি যে জিয়া অফিসিয়ালি হ্যাজ বিন মেড চিফ অফ স্টাফ। আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আগামী পর্বটি আগামীকালকে সন্ধ্যা 6টার দিকে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। এবং এই অডিও বুক সিরিজের সবগুলো অডিও বুক শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে প্লে লিস্টটি ভিজিট করে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।